এটা একটা প্রবলেম। এনএফসি কিন্তু একটু যথেষ্ট প্রফেশনাল, কারণ এটা তো লিঙ্ক করায়, এটা লাগে আর কি। এটা একবার স্যার করায় ওই ফেললে লাইফ যেটা, টাইম। হুম। জি জি, আর স্যার ওই এখানে স্যার এখনো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আহ, এখনো পর্যন্ত আহ, সেভাবে আর কি মানে শুরু হলো না। হুম। একটা কন্টেন্ট দিয়েছিল, বলেছিল যে ওটা একটু ফলো আপ করতে, এবং কিছু টাস্ক, দুটো টাস্ক দিয়েছিল, ওটা আমি কমপ্লিট করেছি। হুম। কিন্তু পরে আমাকে আবার বললো যে রাতের বেলা হচ্ছে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা এরকম একটা টাইমে ট্রেনিং সেশন হবে। হুম। হুম। বাট টিল নাও কোনো রকম কোনো আপডেট নেই। এখন আমি জিজ্ঞেস করেছিলাম গতকালকে, এখনো বলছে যে যখন শুরু হবে জানাবে। হুম। হুম। তো এই কথাটা এর আগেও একবার বলেছিল, আমি গতকালকে জিজ্ঞেস করেছি, তখনও সেম আপডেট। এছাড়া এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। আচ্ছা। তা এটার আমি কি তাহলে আরো কি ওয়েট করতে হবে কিনা আমাদের আরো? এটার প্রসিডিউরটা স্যার কি, যে আপনাদের যে প্রথমে যে টাস্কগুলো দেয় না, ওটার উপর ডিপেন্ড করে আপনাদের স্টেজ কাউন্ট করে। হ্যাঁ, ওই স্টেজ অনুযায়ী আপনাদের ব্যাচে দেয়। ব্যাচে ওইখান থেকে লার্নিং সেশনটা শুরু করায় দিয়ে ওই মান্থের মধ্যে আপনাদেরকে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দেয়। ওই প্রজেক্ট বেসিসে আপনি কাজ করবেন, সাপোর্ট নেবেন তাদের থেকে। আর যা যা প্রবলেম হবে ওদেরকে জানাইলে ওরা সলভ করে দিবে, এরকম একটা বিষয়। মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নামা দিবে ডিরেক্ট আপনার স্টেজটা কাউন্ট করে। আচ্ছা আচ্ছা, স্টেজ কাউন্ট হবে হচ্ছে টাস্ক কমপ্লিট করার পর? করার পর, হ্যাঁ, যে আপনি কতটুকু আচ্ছা ল্যাকিংস নিয়ে আছেন এখন বর্তমানে। আচ্ছা আচ্ছা, মানে মূল কাজটা হবে হচ্ছে টাস্ক শেষ হওয়ার পরে? জি, জি, জি। ও আচ্ছা আচ্ছা। এবং আপনাদেরকে এই সেক্টরে কিন্তু আমি এর আগে বলছিলাম যে যাই কিছু হোক, লেগে থাকেন। লেগে থাকলে ইনকাম জেনারেট করতে পারবেন মাস্ট বি। আর সেটা জেনুইন ওয়েতে। ওদের থেকে ওদের পিছনে পড়ে থাকবেন, এক একটা টাস্কগুলো বারবার চাবেন, বারবার নক করবেন, মেইল করবেন, এই ধরনের রেসপন্সগুলো ওরা চায়। হুম। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, অ্যাসেট এই নামে কি কোনো প্রজেক্ট কি গভর্নমেন্ট রান করে? অ্যাসেট প্রজেক্ট, হ্যাঁ করে তো। অ্যাসেট, আচ্ছা। অ্যাসেট অ্যাসেট আছে, আর হার পাওয়ার আছে। অ্যাসেট প্রজেক্টটাও কি এনএসডি এর আন্ডারে? এনএসডি এর আন্ডারে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অ্যাসেটের একটা প্রজেক্টের ব্যাপারে কথা হলো আজকে তো। ওখানে ওনারা ভর্তি হয়েছেন। আহ, ওনাদেরকে উল্টো হচ্ছে একটা সার্টেন 3 মান্থসের বললো, 90 ডেজ এর একটা কোর্স করাবে, এরপরে হচ্ছে ওনাদেরকে একটা অ্যালাউন্স দেওয়া হবে। হুম। এবং এখন যে ভর্তি হচ্ছে শুধুমাত্র সার্টিফিকেট জমা নিচ্ছে, অরিজিনালটা, কিন্তু উইদাউট পেমেন্ট। এখন এটা কি এক একটা প্রজেক্টে এক এক রকমের নিয়ম, এরকম কিছু কি হ্যাঁ, হ্যাঁ, এক একটার এক এক গভর্নমেন্টের? প্রসিডিউর। আচ্ছা অ্যাসেটে আচ্ছা, যে অ্যাসেটে যেমন আলাদা হচ্ছে যে আলাদা। আপনাকে প্রত্যেকটা যেমন 3 মাসের একটা প্রজেক্ট চলবে। এই প্রজেক্টে জি যারা হচ্ছে যে প্রশিক্ষণ নিবে তাদেরকে শুধু ভাতা দেওয়া হবে, ট্রাভেল অ্যালাওয়েন্স, হ্যাঁ, জি যে আপনার আসা যাওয়া। জি। আর হার পাওয়ার প্রজেক্ট যেটা, ওইটাতে হচ্ছে শুধু নারীদের ক্ষেত্রে, মানে একটা এইজ লিমিটেড থাকে মেয়েদের জন্য। ওইখানে তাদের ভাতাও দেওয়া হয়, আবার ওয়ালটন থেকে পার পারসন ল্যাপটপও দেওয়া হয়। এটা গভর্নমেন্ট থেকে। So, এক একটার এক আচ্ছা এক আচ্ছা প্রসিডিউর স্যার। আচ্ছা। আর আমাদের এখানে যেটাতে আর কি আমরা ভর্তি হলাম, এনরোল করলাম, সেখানে হচ্ছে প্রজেক্ট বেসড, প্রজেক্ট যেটা বেসড মানে নিয়মিত ভাবে ইন্টার্নশিপ, আর কি হ্যাঁ। এটা আসবে। হ্যাঁ, জি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যেমন আমি আচ্ছা, আপনাদের সাথে তো গোডিঙ্গোতে আছি, গোডিঙ্গো আইটি না? জি। বাট আমার যে ফিজিক্যাল যে আইটি, সেই আইটিতে আমি 9টা থেকে 5টা যেখানে আমি ফিজিক্যালি থাকি, সেটা হচ্ছে যে পাইস, পিএসটিসি ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট সাপোর্ট। সেখানে আমরা অ্যাসেট প্রজেক্ট রান করি। একেবারে ফ্রি অফ কস্টে আমাদের কোর্সগুলো যায়, আবার ওখানে আমরা কোর্স সেলও করি। হ্যাঁ, একেবারে ডিসকাউন্টস রেটে, লাইক স্কলারশিপ অ্যামাউন্ট 90%, মানে 70 থেকে 90%, সেটাও আমাদের বোর্ড নির্ধারণ করে দেয়, এনএসডি থেকে নির্ধারিত আসে। আচ্ছা আচ্ছা যে কতগুলো কত অ্যামাউন্ট নিব, বা কতজন স্টুডেন্টকে আমরা ব্যাচে আকারে নিব, ব্যাচ কবে থেকে স্টার্ট হবে, এই প্রত্যেকটা বিষয় বোর্ড থেকে মেইল আসে। আচ্ছা। আমি স্যার আপনার ডিটেলস দেখার সময় আর কি যখন দেখলাম যে আপনি পিএসটিসির সাথে আর কি অ্যাসোসিয়েটেড আছেন, হুম। হুম। আমি ভেবেছিলাম যে হয়তোবা মানে পিএসটিসির
আন্ডারে হয়তোবা আমরা কোনো কাজে হয়তোবা যুক্ত হতে পারবো, সুযোগ পাবো। এখন পিএসটিসি দেখছি যে হচ্ছে এটা একটা মনে হচ্ছে যে এটা এনজিও। আরেকটা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। পিএসটিসি হচ্ছে একটা এনজিও, নন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, অ্যান্ড ওইটার আন্ডারে আমাদের প্রায় 65টার ওপরে প্রজেক্ট চলে। হ্যাঁ, আমরা আইপিপিএফ এর সাথেও কোল্যাব করা আছি। আমাদের যে ভেন্ডর বা ডোনার যেটাই বলেন, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা এই ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমগুলো বা অন্যান্য চার্টার্ড এজেন্সিসগুলো আমাদের সাথে কানেক্টেড আছে। তারপর হচ্ছে যে আমরা ন্যাশনালের ক্ষেত্রে দেখতে গেলে আমরা যে কাজগুলো করে থাকি, এই যে প্রজেক্ট বেসিসে, যেমন হাড় পাওয়ার প্রজেক্ট, অ্যাসেট প্রজেক্ট, এইগুলো প্রজেক্ট তো গভর্নমেন্ট থেকে আসে। এই প্রজেক্টগুলো আমাদের এই এনজিও দ্বারা রান করা হয়। সো এটা ধরতে গেলে নন গভর্নমেন্ট হইলেও এটা সেমি গভর্নমেন্ট হয়ে গেছে আর কি। মানে আইপিপিএফ এর সাথে কানেক্ট হওয়ার পর আচ্ছা, থেকে আচ্ছা। আমরা ভেরিয়েন্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। তবে এটারও তো একটা ইন্টার্নশিপ চলছিল, এটার কথা বলিনি, পাইজের ইন্টার্নশিপের কথা। কোন ব্যাচে জানি অ্যানাউন্স তো করছিল। যেটাতে এনরোল করেছি, এটা বাদে অন্য কিছু বলা হয়নি মনে হয়। অন্য আরেকটা তেলে অন্য ব্যাচে কিন্তু বলছিলাম, এই ব্যাচে বলতে হয়তো খেয়াল নেই। কিন্তু পাইজের থেকে ইন্টার্নশিপ চলছিল একটা, সেটা হচ্ছে যে ওই যে সেলস এক্সিকিউটিভের জন্য আর এইচআর সেকশনের জন্য একটা চলছিল ম্যানেজমেন্ট থেকে। না স্যার, এটা এই এখনই বললেন, আমি এর আগে শুনিনি, বলেননি হয়তো। আচ্ছা, খেয়াল ছিল না স্যার। নেক্সট টাইম ইন ফিউচারে যদি এরকম কোনো স্কোপ আসে বা অপরচুনিটি আসে আমি জানাবো, কোনো প্রবলেম নাই। আর কাজগুলো একটু সিনসিয়ারলি করেন, যেটাই করবেন। আর আজকে তো মানে প্রবলেম সলভিং এর একটা ক্লাস ছিল, তো প্রবলেম থাকলে ডিসকাস করতে পারেন বা বলতে পারেন যে কোনো টপিক নিয়ে, আউট অফ দ্য মডিউল হতে পারে। স্যার আমি চাচ্ছিলাম যে স্যার আসলে আপনার সাথে কানেক্টেড থাকার জন্য। এখন দেখা যাচ্ছে যে ধরেন এই ক্লাস শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপ আছে যদিও, বাট আপনি অনেক ব্যস্ত মানুষ, তো সেই হিসেবে হয়তোবা এখন যেভাবে কথা বলা যাচ্ছে সেভাবে হয়তোবা কানেক্টেড থাকাটা পসিবল হবে কিনা। তো আমি চাচ্ছিলাম যে এমন কোনো প্রজেক্ট যদি থাকতো যেখানে হচ্ছে আপনার সাথে কাজ করার সুযোগ পাওয়া যায় বা আপনার সঙ্গে কানেক্টেড থাকা যায়, এটা হলে আপনি ভালো হতো আর কি কি। সেক্টর নিয়ে কাজ এই জন্য করতে যাচ্ছেন বলছিলাম। স্যার? তো এখন যেটা নিয়ে আমরা এতদিন ধরে শিখলাম, এটা তো আছে, প্লাস ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইনিং, এই দুটো ব্যাপারে আমার আগ্রহ আছে। এখন যেহেতু এই যে কোর্সটা এখন যেটাতে আর কি শুরু, মানে আমরা স্টার্ট করেছি আর কি, এনরোল করেছি ডিজিটাল মার্কেটিং নিয়েই, এটা করাবে যেটা আমাকে বললো। তো এটা শেষ করার পরে এটাতে এক ধরনের একটা স্কিল ডেভেলপ হলো। বাট আমি যেটা বললাম আর কি আগে, যে আমি চাচ্ছিলাম যে আপনার সাথে কোনোভাবে যদি কানেক্টেড থাকা যায়, ইন এনি কাইন্ড অফ, কোনোভাবে যদি সম্ভব হয় আর কি। এই জন্য বলছিলাম যে মানে যদি মানে আপনারা রান করেন বা আপনাদের মানে আপনারা অল টাইম সেখানে থাকেন, এরকম কোনো জায়গাতে যদি সুযোগ পাওয়া যেত। এই জন্য বললাম যে পিএসটিসি বিষয়টা এই জন্য বললাম আর কি, যে যেহেতু আপনি ওখানে আছেন, সেই হিসেবে ওখানে যদি কোনো সুযোগ পাওয়া যেত আর কি, এটা মনে করেছিলাম। ঠিক আছে, সুযোগ তো অবশ্যই আছে, রিকোয়ারমেন্ট তো অনেকগুলো ছাড়ে। সেই বেসিসে বা আপনার স্কিল বেসিস বা সিভি বেসিসে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আর সেখানে অবশ্যই আমি রেফার করে দেবো, কোনো প্রবলেম নাই, যেহেতু আমি আছি। আর আমার সেক্টরে প্রয়োজন হলে তো আমি কাউন্ট করে নিবই এবং ডেকে নিব। যেমন অনেকে, মানে আপনি ভাবতেছেন যে হয়তো এরকম করে আর গসিপ হবে না, বাট একটা কথা বলতে গেলে কি, এখানে এমনও একজন আছে যার সাথে অলরেডি প্রজেক্ট বেসিসে কাজও হচ্ছে। হ্যাঁ, এমন একজনও আছে যার সাথে ইনবক্সে পার্সোনালি অনেক কিছু নিয়ে ডিটেলসে কথাবার্তা হয়েও গেছে। সো ম্যাটার করতেছে যে কতটুকু রেসপন্স আপনি দিচ্ছেন। আপনি আমার কাছ থেকে চাচ্ছেন, বাট আপনার ইনভলভমেন্টটা একটু বেশি প্রয়োজন। আমার যে টেক্সটগুলো আসে সেগুলো তো একেবারে নিচে চলে যায়, একেবারে রিসেন্ট নিচে চলে যায়, এখন বারবার টেক্সট যে করে তাদেরটাই থাকে। সো এরকম একটু বারবার একটু টেক্সট করেন স্যার, আশা করি আমি আপনাকে মাথায় নিয়ে আগাবো। জি স্যার, ইনশাল্লাহ।
আর এভাবে আর কারোর কোনো প্রবলেম আছে কোনো প্ল্যাটফর্মে? স্যার আপনি বলেছিলেন যে ওই আপওয়ার্কের বিষয়টা আপনি একটু মানে যেহেতু এখন কাজে ব্যস্ত, যদি একটু ফ্রি টাইম পেতেন তখন আর কি ওটা তো আরেকবার আপনার যদি প্রোফাইলের অ্যাপিল করা কাজটা না? যেত। জি স্যার, বুঝিনি। ওটা তো আপনার প্রোফাইলের কাজটা, তাই তো? জি জি জি, ওটা হুম। ঠিক না আছে আমার মানে তাহলে। ওইটা হইলে একটু ভালো হতো আর কি, কারণ আসলে মানে একটা মাত্র ভেরিফাই করার পরে ভেরিফাইড অ্যাকাউন্ট একদম পুরোপুরি সাসপেন্ডেড, এটা তো অড একটা বিষয়। বুঝিনি আসলে এরকম হবে। উম, তো এটা নাকি প্রায় প্রায় নাকি হয় এবং এটা নাকি আবার ঠিকও হয়ে যায়, কিন্তু আমারটা একদমই এই যে গেল তো গেলই, আর আসলো না। এই হলো অবস্থা। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি সময় করে দিয়ে দিব, কারণ হ্যাঁ এটা নিয়ে না মানে আগাইতে না পারলে তো ঝামেলা। অ্যাকাউন্ট গুলো তো মাস্ট বি সলিড থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলেই তো ওটারে কাস্টমাইজেশন করতে পারবেন। না কিন্তু এখন এটা ব্যাপারটা কি, আমি হয়তো বা অন্যভাবে অন্য মানে অন্য কারোর পাসপোর্ট দিয়ে হয়তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু সেটা কি উচিত হবে কি না? না, যেহেতু অন্যজনের আমার, বলতে সেটা কি আপনার ফ্যামিলি মেম্বার? জি জি, মানে আমার ভাইয়ের, ওর কোনো অ্যাকাউন্ট নাই। তো ওর যদি আমি ওর পাসপোর্ট দিয়ে যদি আমি অ্যাকাউন্ট একটা ভেরিফাই করে কাজ কাজ মানে কাজ করার চিন্তা করি, সবকিছু আমার থাকবে বাট নামটা শুধু তার, সেক্ষেত্রে কোনো ইস্যু হবে কিনা ফার্দার লং টার্মে জন্য? লং টার্মের জন্য একটা ভেরিফিকেশন আটকাতে পারেন, কিন্তু যদি আপনি রিলেটিভ বা ফ্যামিলি পারসন বলে দেন তাহলে প্রবলেম হবে না। লাইক যদি রিভিউ আসেও তখন তো আপিল করার একটা চান্স থাকে। ওই আপিলে আপনার বলে দিতে হবে যে আম, এটা আপনার মানে রিলেটিভ অ্যাকাউন্ট বা রিলেটিভের পাসপোর্ট দিয়ে করা। যদি সাসপিশিয়াস মনে করে তাহলে তো মেইল করবে, রিভিউতে নিবে, তখন আপনি জানায় দিবেন। বা ওরা আবার হচ্ছে আপনার ভেরিফিকেশনের সময় হচ্ছে পাসপোর্টের তো একটা ইস্যু থাকেই, ওটার সঙ্গে হচ্ছে আবার এই ফেস ভেরিফিকেশন করে। হুম। তো সেটাও করা যাবে, কিন্তু আমি আমার যে কারণে হচ্ছে আমার ওই অ্যাকাউন্টে ইস্যু হয়েছিল আর কি, আইপি ইস্যুটা, ওইটা আমি চেষ্টা করবো যে এখানে আর না করতে, না করতে, হ্যাঁ। এখন ফার্দার আর না হয়। জি, কিন্তু আমি ভাবছিলাম যে পরবর্তীতে যদি আপনার ওই কোনো পেমেন্ট গেটওয়ে যদি এখানে অ্যাড করতে হয়, তখন গিয়ে হচ্ছে যে যদি আমি আমার কোনো আহ, আপনার মানে পেওনিয়ার বা কিছু অ্যাড করতে যাই, তখন দেখা যাবে যে অ্যাকাউন্ট নেম একটা আর পেওনিয়ার অ্যাড করছে আরেকজনের, তখন এখানে কোনো ইস্যু হয় কিনা বা হতে পারে কিনা, এটা একটা হয়তো রিস্ক থেকে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে আর কি, এই জন্য আমি এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ওপেন করিনি। এরকম কিছু কি হতে পারে স্যার? উম, আসলে সত্যি কথা বলতে কি স্যার, মানে আমরা যারা প্রফেশনাল আছি না, তারা অ্যাকাউন্ট নিয়ে এত একটা মাথা ঘামাই না। একটা নষ্ট হলে আরেকটা করি, আরেকটা নষ্ট হলে আরেকটা করি। আমাদের কথা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট একবার পাইলে অ্যাকাউন্ট আমার জাহান্নামে যায়। ওর দ্বারা আমার 3 বছর সাস্টেন করাবো, আর ওর যে কলিগ গুলো আছে, ফ্রেন্ড সার্কেল গুলো আছে, ওদের যে রিলেটিভ বা কানেক্ট যেগুলো আছে লিঙ্কডইনে, ওদের প্রোফাইলে ফলোয়ার যারা আছে, ওদেরকে সুন্দর করে দেখে দেখে শর্ট লিস্ট করে পিচ করে করে ওদের থেকেও কাজ নিব। এটা হচ্ছে আর কি প্রসেস। জি জি, আর আপওয়ার্কের একটা মনে হয় ওরা মানে কাইন্ড অফ জিরো টলারেন্স শো করে আর কি, যদি অন্য কোনো প্ল্যাটফর্মের মেনশন করা হয় মেসেঞ্জার মানে পার্সোনাল মেসেজে বা যে কোনো জায়গাতেই, এটা তারা অ্যালাউ একদমই করে না। তাদের কথা হচ্ছে যা কিছু তুমি করবা আপওয়ার্কের মধ্যেই করবা, এখান থেকে তুমি যদি বের করতে চাও ক্লায়েন্টকে অন্য কোনো প্ল্যাটফর্মে তাহলে সমস্যা। এখন এই ফাইবারের মতো আপওয়ার্কে কি আপনার মানে প্রতিটা মেসেজে প্রতিটা ওয়ার্ড কি আপনার এরকম মনিটরিং হয় কিনা? ফাইবারে বা হয়, এটা আপওয়ার্কে না। ফাইবারে হয় জানি, আপওয়ার্কে আচ্ছা। আপওয়ার্কে না, আমি জানি যে আপওয়ার্কে লিঙ্কডইনে হয় মেজর না, যখন কিন্তু কোনো আপওয়ার্কে রিপোর্ট কি আসে আন্ডার? জি, তখন যে আপনার এই রিভিউটা যায়। আচ্ছা। এছাড়া আর এরকম কোনো এরকম নরমালি হয় না, তাই তো? না, হয় না। আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে সবাই একটু লিঙ্কডইনে ফোকাস করেন, একটু লিঙ্কডইনে ফোকাস আচ্ছা। করেন, আর টার্গেট এখন রাখেন একটা স্কিলস নিয়ে আগানোর, স্পেসিফিক একটাতে বিট করবেন বেশি, কিন্তু কাজ করবেন ওভারঅল অনেকগুলো ব্রড সেক্টর নিয়ে। বর্তমানে ট্রেন্ডিং এ আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে প্রোফাইল সাজান, আপাতত গিগ বানান, গিগ নিয়ে এক একটা যারা হচ্ছে যে বিজনেস রোল ম্যান আছে, যারা বিজনেস করে, তাদেরকে এই ডিলগুলো দেন, অফারগুলো দেন। আর যদি একেবারে বাঙালি ক্লায়েন্ট চান, হ্যাঁ আপনাদের আশেপাশে ক্লায়েন্ট চান বা বাংলাদেশের ক্লায়েন্ট চান, তাহলে এরকম কিছু পেজ খুঁজে বের করেন যাদের ধরেন যে সেলস রেভিনিউ হয়তো আসতেছে, মানে লাইক অ্যান্ড ফলোয়ার
মানে সরি, লাইক অ্যান্ড ফলোয়ার খুব কম, বাট ওদের হচ্ছে যে আপনার ইয়ে বেশি, কি বলে, ভিডিও এঙ্গেজমেন্ট বেশি, বা পোস্ট এঙ্গেজমেন্ট বেশি, বা হচ্ছে যে ইমপ্রেশন বেশি, বা হচ্ছে যে শেয়ার ভালো পরিমাণে হয়। তো ওদেরকে পিচ করতে পারেন যে আপনার এই বিজনেস কাঠামোগুলো আপনি যেহেতু ম্যানেজ করতে পারতেছেন না, অ্যাটলিস্ট এগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারেন অ্যাজ এ অ্যাসিস্ট হিসেবে। আমি এগুলো সবগুলো সেক্টর হ্যান্ডেল করব, মেইল থেকে শুরু করে আপনার পেজ টেজ। কারণ আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পিডিএফে এটাও দেখাইছিলাম যে পেজ হ্যান্ডেলিং, তারপর হচ্ছে গ্রুপ হ্যান্ডেলিং, এই সকল কাজও আছে। সো এইখান থেকে টুকটাক এক্সপার্টাইজ আপনি নিতে পারেন। হুম। আর এই যে এটাকে অনেকেই এখন হয়তো ভাববে যে এটা পেজ মডারেটরের কাজ, হ্যাঁ। তো যেটা আমরা যে হিসেবে চিনি যে একটা পেজকে মডারেট করা বা কাস্টমার সার্ভিস দেওয়া, এটা কখনো ডেটা এন্ট্রির মধ্যে পড়লেও এটা প্রায় হচ্ছে যে আপনার ফুল সেগমেন্টটা কিন্তু ক্যাচ করে না। কাস্টমার সার্ভিস এটা একটা মানে স্মল একটা সেক্টর, কাস্টমার রিলেশনশিপ অফিসার যেটা বলে। সো এই সেগমেন্টের কাজগুলো যে আপনি ডিল করতেছেন, বাট আপনার ক্রাইটেরিয়া থাকবে একটু ব্রডলি থিঙ্ক করার, এই কাস্টমার সার্ভিসের বাহিরেও অন্যান্য কাজ থাকে, তাদের ব্যাক এন্ড বিজনেস ইমেলগুলোকে হ্যান্ডেল করা, তাদের জন্য প্রেজেন্টেশন বা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা সেলস রেভিনিউতে, এই ধরনের কাজগুলো কিন্তু তাদেরকে দিয়ে ডিল করতে পারেন। আর প্ল্যাটফর্ম বলবো এটা ফেসবুকে না, যে স্টার্ট আপ করতে পারেন ইনস্টাগ্রাম থেকে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোলটা লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম থেকে সার্চ করতে পারেন, সার্চ করে এই দুই জায়গা থেকে ক্লায়েন্টগুলোকে বের করতে পারেন সুন্দর। আচ্ছা, ইনস্টাগ্রামকে স্যার অনেকে মানে দেখি যে মানে বলা হয় যে মানে ক্লায়েন্টদের একটা কাইন্ড অফ মানে হিউজ একটা মার্কেট সোর্স প্লেস, হ্যাঁ। হিসেবে কাউন্ট করে, জি। কিন্তু অনেকে মনে করে যে ইনস্টাগ্রামটা হচ্ছে জাস্ট মানে মানে অ্যাজ এ প্রফেশনাল ভাবে কন্টেন্ট ইউজ শেয়ারিং, করার জন্য, হ্যাঁ, কন্টেন্ট কন্টেন্ট শেয়ারিং শেয়ারিং বাট প্রফেশনাল প্ল্যাটফর্ম। ভাবে আর কি করতে ওভাবে দেখি না, কিন্তু আসলে এটা নাকি অনেক ভালো একটা সোর্স হ্যাঁ, আমরা বলা দেখি না হয় আর কি। কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে তেমন একটা ইউজ হয় না, তাই না? ব্যবহার এখানে কম, জি, হ্যাঁ, আমাদের দেশে ব্যবহারটা কম ফেসবুকটা একটু ইনস্টাগ্রামের বেশি হয়, তুলনামূলক, কমন। জি। কিন্তু বাইরের কান্ট্রিতে ধরেন আপনি কারোর সাথে কানেক্ট হইতে গেলেন, তখন কিন্তু আইজি বা ইনস্টাগ্রামটাকেই একটু শেয়ারিং মেথডটা কাউন্ট করে, যে ফ্রেন্ড হিসেবে কানেক্ট হওয়া। আর ইনস্টাগ্রামের জি, একটা ব্যাকএন্ড বিষয় হচ্ছে কি, যে এইখানে ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপের অনেক ধরনের বড় বড় সেগমেন্ট কাজ করে। হুম। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং এর কিছু সেগমেন্টের কাজ এগুলোতে হয়, ইনস্টাগ্রামে হয়। তো এখানে অবশ্যই ফেক এবং হচ্ছে রিয়েল বায়ারটা ম্যাটার করে, কারণ এখানে কিন্তু ভেরিফাই করে দিচ্ছে না ইনস্টাগ্রাম আপনাকে। বাইরের প্ল্যাটফর্মে এটাই একটা রিস্ক। ফাইবার বা আপওয়ার্ক যেরকম ভেরিফাই করে দিচ্ছে পেমেন্ট ভেরিফাইড, ইনস্টাগ্রাম কিন্তু দিচ্ছে না। সো ডিল করে, কনভারসেশন করে আপনারা তার সাথে প্রজেক্ট বেসিসে কথা বলবেন। আর অবশ্যই অবশ্যই যদি ওরা টেলিগ্রামে যেতে বলে, এটা যাবেন না, টেলিগ্রামে কখনো যাবেন না, কোনো ডেটা টেলিগ্রামে শেয়ারও করবেন না। এটা ম্যাক্সিমাম স্ক্যাম হয়। শাফিউল স্যার কিছু বলতে যাচ্ছিলেন, আনমিউট করেছিলেন দুইবার। স্যার, এই ইনস্টাগ্রামের বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিরকম কাজ করা যায় বা কিরকম মানে ক্লায়েন্ট পাওয়া যায় আর কি এই বিষয়ে। ক্লায়েন্ট পাওয়ার রেশিও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অনেক বেশি ইনস্টাগ্রামে, কিন্তু ওই ক্লায়েন্টগুলো যে শুধুমাত্র আপনাকে ইনস্টাগ্রামই হ্যান্ডেল করাবে এমনটা না। হ্যাঁ, ইনস্টাগ্রামের সাথে ইমেল হ্যান্ডেল করাইতে পারে, বা অন্য ফেসবুকের গ্রুপ হ্যান্ডেল করাইতে পারে, বা ইনস্টাগ্রামেরই পেজ হ্যান্ডেল করাইতে পারে। কারণ একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিলংস করে কিসের উপর? আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া আপনি ইনস্টাগ্রাম তো আর লগ ইন করতে পারবেন না। তো ওই ফেসবুক পেজ থেকেই কিন্তু এই বিষয়গুলো আসে, যে এই কাজগুলো পরবর্তী সেগমেন্টে, যেমন পেজ মডারেটর বাংলাদেশে যদি হয়, তাহলে যে ফেসবুক পেজ মডারেটর পর্যন্তই থাকে। অনেকগুলো প্রফেশনাল লেভেলে যারা বুঝে যে আসল মার্কেটিংটা কি, তারা ইনস্টাগ্রামেও বিক্রি করে। আর ওই হিসাবে ওই মডারেটরগুলো ইনস্টাগ্রামেও কাজ করে। আবার যারা একটু প্রফেশনাল, তারা ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকেই শুরু করায়। তো ওইটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যদিও বলা যায়, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, কিন্তু অনেকে এটা বুঝে না। ক্লায়েন্টদের জন্য এটা ভালো একটা প্ল্যাটফর্ম। আরেকটা আছে, সেটা যদি বলি অনেকে একটু কনফিউজড হবেন, বাট এটাতে জেনুইন কথা যেটা, সেটা হচ্ছে টিকটক। টিকটকে অডিয়েন্স বেশি, অনেক অডিয়েন্স টিকটকে। টিকটকের অডিয়েন্সটা যদি আপনি ক্যাচ করতে পারেন যে কোনো অ্যালগরিদমে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে রেশিওতে একটা রিচ বা এঙ্গেজমেন্ট কাউন্ট করতে পারতেছেন।
বুঝতে পেরেছেন? টিকটকে কিভাবে ক্যাচ করবেন এটা এটা আচ্ছা, বলতে পারবেন? টিকটকের সম্পর্কে আইডিয়া একটু কম স্যার। টিকটকে ঢুকলেই তো দেখবেন যে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট, তাই না? জি স্যার, এই জন্যই অ্যাকাউন্ট নাই স্যার। কিন্তু কিন্তু এইখানে একটা জিনিস দেখবেন যে মেজর অফ অডিয়েন্স কিন্তু ওখান থেকে স্টার্ট আপ হয়েছে। ইভেন এই ফেসবুকের রিলস, ইউটিউবের শর্টস, ইনস্টাগ্রামের শর্টস বা রিলস, এই সেগমেন্টগুলো এই মানে টিকটক থেকে বা মিউজিক্যালি যেটা প্রথম নাম ছিল ওইখান থেকেই কিন্তু আসছে এক একটা ট্রেন্ড হিসেবে। হ্যাঁ, আর ওইখানে যে অডিয়েন্স গুলো ছিল সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। ফেলে দেওয়ার মতো না, কারণ আপনি আপনার ধরেন যে কোনো রিলেটেড আপনি নিজের সার্ভিসটা নিয়ে একটা ওই যে শর্ট ইন্ট্রোডাকশন ভিডিও বানাইলেন, ওইটারই শর্ট ক্লিপ আকারে আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে টিকটকে কিন্তু অ্যাড রান করা যায়, টিকটকে আবার মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং। তো যখন পেইড মার্কেটিং হয় তার মানে তো অডিয়েন্স তো পিচ করবেই। আর পিচ করার পর আপনার শুধু একটু কনভিন্স করতে হবে, কনভিন্স করার পর হয়ে গেল। এক একটা প্ল্যাটফর্মের এক একটা ডিফারেন্স, কিন্তু ডেটা অ্যানালাইস্টরা জানে যে কোন ডেটা কোত্থেকে কালেক্ট করে কোথায় ইউজ করতে হয়। আপনার কাছে টিকটকের অ্যাড রান করার কোনো দরকার নেই, আপনি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে যেটা কি বলি, সার্চ বারের মধ্যে যেটা আমি ফর্মুলা দেখাইছিলাম ইমেল কালেক্টের, প্ল্যাটফর্মের জায়গায় লিঙ্কডইনের জায়গায় আপনি দিয়ে দেন টিকটক, পাবেন, অডিয়েন্স পাবেন। ওদের মেইলগুলোকে কালেক্ট করেন, ওরাও এক একটা ইনফ্লুয়েন্সার, ওরে বাপরে, ওদের ইনফ্লুয়েন্সার গিরি দেখলে, ওদের ইনকাম দেখলে মানে আপনাদের চোখ কপাল উঠে যাবে, এরকম একটা অবস্থা। কারণ ওইখান থেকেই জিনিসগুলো ডাউনলোড করে, ক্লিপসগুলো ডাউনলোড করে বাইরের অনেক জায়গায় শেয়ার করতেছে তারা। আর শুধু আপনারা চিনেন টিকটক বা কি বলি, হ্যাঁ, বা টিকটক বা মিউজিক্যালি এইটার নামে, বাট এটা কখনো জানছেন বা জানেন যে এই টাইপের সফটওয়্যার বা এই টাইপের অ্যাপ আরো অনেক আছে, যেগুলোতেও অডিয়েন্স অনেক ভরা ভরা। আর প্রত্যেকটা দেশেরই ধরেন আলাদা আলাদা এরকম আছে। যেমন টিকটক তো ওয়ার্ল্ড ওয়াইড অনেকটা ফেমাস, বাট আলাদাভাবেও তাদের প্ল্যাটফর্ম কিছু আছে। যেমন জাপানের কিছু নিজস্ব প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, রেড নোট নামের একটা অ্যাপ আছে যেটা টোটালি টিকটকের মতো, আপনি রিলস টিলস এগুলো আপলোড করতে পারবেন, বাট ওইখানেও না টোটালি ডিফারেন্ট, ক্রাইটেরিয়া টোটালি ডিফারেন্ট। অ্যান্ড ওইখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন, আপনাকে ইজিলি শেয়ার করার অনুমতি দিচ্ছে, নো কপিরাইটস। আপনি ওইখান থেকে ডাউনলোড করে আপনি ওটা ইউটিউবে দিচ্ছেন, আপনি ইনস্টাতে দিচ্ছেন, আপনি আপনার প্রোফাইলে দিচ্ছেন, যেখানে দিচ্ছেন দিচ্ছেন, ওটা নিয়ে একটা মার্কেটিং করতেছেন, বা ওইটাকে ডাউনলোড করে এডিট করে হালকা পাতলা একটু কারেকশন করে আবার নিজের মতো করে বানায় দিয়ে আপনি ওটাকে নিয়ে মার্কেটিং করতেছেন। ফ্রি রিসোর্সেস হিসেবে এগুলোকে ইউজ করা হচ্ছে এখন, বুঝলেন? এগুলো নিয়ে ঘাটতে হবে, রিসার্চ করবেন সব সময়। জি স্যার, এটা তো স্যার মেইনলি হচ্ছে গিয়ে মানে ভিডিও এডিটিং বা এরকম মনে হয় কাজ বেশি টিকটক বা ইয়েতে। প্রেজেন্টেশন বানাইতে গেলে আমরা কি বানাই? এটা স্যার বিভিন্ন স্লাইড বা ওই আপনার পাওয়ার স্লাইডটাকে, পয়েন্টের যে ইউজ গুলা হয়। হ্যাঁ, ওই স্লাইডটাকে আপনি কি হিসেবে সেভ করেন? একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে, দ্বিতীয়ত যদি দরকার হয় পিডিএফ হিসেবে, তাই না? এর বাহিরে আর কোনো ফাইল ফরম্যাট ঘাইটা দেখছেন? না স্যার, ইউজুয়ালি তো এর বাইরে দেখা হয় নাই আর কি। তাহলে যখন ঘাইটা না দেখবেন তাহলে জানবেন আপনারা, ওই দিন মোশন দেখাইছিলাম না, মোশন আপনাদেরকে দেখাইছিলাম মোশন, আহ প্রেজেন্টেশনের মোশনটা কে কে চিনেন, এটা হ্যান্ড রেজ করেন তো। দেখাইছিলাম তো মনে হয় আপনাদেরকে নাকি? শিহাব জি স্যার, স্যার, আপনাকে দেখাইছিলাম না? দেখি। জি জি স্যার, দেখিয়েছেন। হ্যাঁ, তাহলে ওই মোশনটা যখন আমরা একটা ফাইলে অ্যাড করার পর ওই ফাইল ফরম্যাটটাকে মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল হিসেবে সেভ না করে আমরা MPEG 4 ভিডিও ফরম্যাটে সেভ করতে পারি, তো তখন ওটা ভিডিও ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, একটা প্রেজেন্টেশন ভিডিও ফরম্যাটে ডাউনলোড করা যায় চাইলে। এখন ডিপেন্ড করতেছে আপনার প্রেজেন্টেশন বানানোর ফরম্যাটটা কি। এমনও হইতে পারে যে আপনি পার স্লাইড শো করবেন, ব্রিফ দিবেন, স্লাইড শো করবেন, ব্রিফ দিবেন, স্লাইড শো করবেন। আর এমনও আছে যে আপনি দিতে দিতে অভ্যস্ত, আপনি জানেন আপনার এই এতটুকু ব্রিফ দিতে কতটুকু সময় লাগবে, এই জন্য ওটাকে একেবারে প্রেজেন্টেশন না করে আপনি ডিরেক্ট ভিডিও আকারে বানায় দিচ্ছেন, একটা টাইমিং দিয়ে দিচ্ছেন, টাইম অনুযায়ী অ্যানিমেশন ট্রানজিশনগুলো হচ্ছে, আপনি আপনার ব্রিফ কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, বারবার ক্লিক করার কোনো প্যারা নাই, বারবার প্রেজেন্টেশন স্লাইড চেঞ্জ করার কোনো প্যারা নেই।
অথবা আপনি আপনার এই প্রেজেন্টেশনটা চাচ্ছেন একটা ভিডিও আকারে এক্সিবিশনে শো করানোর জন্য বা একটা মিটিং এর মাধ্যমে শো করানোর জন্য, যেখানে কোনো বক্তৃতা থাকবে না কিন্তু অডিও থাকবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু অডিও অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, অনেক কিছু নিয়ে কাজ করা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আমরা জানি না বিধায় আমরা ওগুলো নিয়ে ঘাঁটি না। কিন্তু ভিডিও এই এডিটিং এর বিষয়টা, যারা এই ভিডিও অ্যানিমেশন বা এই অ্যাডোবির সফটওয়্যার গুলো এতগুলো টুলস নিয়ে কাজ করার জন্য অনেকটা প্যারা খাইতো, তারা এই প্রেজেন্টেশনই বানাইতো, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেই তারা ভিডিওগুলো বানাইতো। এটাও আপনারা জানেন না, আমি ড্যাম শিওর। তো এরকম অনেক বিষয় আছে। বেসিক বলতে বেসিকের মধ্যে অনেক হিডেন কিছু আছে। ওই দিন মোশন দেখাইলাম, একটা প্রেজেন্টেশনের মধ্যে মোশন, আবার ওইটাকে যদি আমি সেভ করি ভিডিও আকারে, ওটা ভিডিও অ্যানিমেশন। বাহ, চমৎকার! কিন্তু আমরা জানি না। তো ওইখানেও ভিডিও নিয়ে যেহেতু কাজ হয়, এই ভিডিও নিয়ে আপনাদেরকেও কাজ করতে হবে। আর যেহেতু আমি বললাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কিন্তু আপনাকে বলবে না, হ্যাঁ, যে আপনাকে কি কি করতে হবে। আপনাকে ডেসক্রিপশনে বা রোলে লেখা থাকবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু কোনটা কোন সেক্টর নিয়ে কাজ এটা বলবে না। এজন্য আমি ফাইলটা বানাইছি। ফাইল বানানোর রিজনটাই ছিল এটা। আর ওইখানে অনেকটা উল্লেখ করা, স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আপনাকে কি কি করতে হবে। ওইখানে প্রেজেন্টেশন, ম্যানেজিং ডকুমেন্ট, এগুলো কিন্তু বলা আছে। আর ওই দিন মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাসের দিনই আমি বলছিলাম যে আপনাকে ধরেন একটা ডেসক্রিপশন দিল যে এটা ওই মিটিং এ আমরা ডিসকাস করব, তা আপনি বসে আছেন কেন? ওটা নিয়ে একটা টেমপ্লেট বানাইতে পারেন, আপনি একটা প্রেজেন্টেশন বানাইতে পারেন, একটা সফট কর্নার আপনি ক্রিয়েট করে ফেললেন ক্লায়েন্টের দিকে, যে না সে কাজের প্রতি অনেকটা ডেডিকেটেড, তাকে বলিনি, সে বানায় দিছে আমার ভালোর জন্য বা কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য। কেউ যদি আমার কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য ভাবে বা কাজ করে নিজে থেকে, তাহলে ওরে 2 টাকা দিতে আমার কেন বাধবে? তাদের মোটিভ হচ্ছে এটা, তাদের সে হচ্ছে এটা। কেউ এসে শুধু বারবার 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 কাজ চাচ্ছে, ওর চেহারা দেখে আমি কি কাজ দিব? ওর সিভি দেখে আমি কি কাজ দিব? সিভিতে তো লেখা। ওর কাজগুলো যদি ভিজুয়ালি আমার চোখের সামনে আসতো তাহলে আমি বলতাম। যেমন আমি আমি প্রতিটা ব্যাচ থেকে স্টুডেন্ট এমনি টানি, ওর কাজগুলো বারবার আমার কাছে হাইলাইট করাইতেছে, বারবার ঠিকঠাক নিজে থেকে আগ্রহ নিয়ে করতেছে। হোমওয়ার্ক আমি একটা দেই, প্রত্যেকেরই আমি হোমওয়ার্ক বলে দেই একটা, একটাই ফাইল দেন আপনারা। কিন্তু অনেকে দেয় হচ্ছে 4টা 5টা, বারবার প্র্যাকটিস করে দেয়, ইনবক্সে দেয়, আবার ফেসবুক গ্রুপে দেয়, আবার আলাদা তারা পোর্টফোলিও ডিজাইন করে, পোর্টফোলিও বানায় দেয়। এই ধরনের অ্যাট্রাক্টনেসটা দেখেই তো আমরা ডাক দিই যে আরে ভাই তোমার তো অনেক আগ্রহ আছে, ডেডিকেশন আছে, কিন্তু জায়গা মতো দেখাও, আসো তোমাকে জায়গাটা দেখাই, ওই জায়গা দাও, তাহলে দেখবা তুমি শাইন। ওকে, সো প্রেজেন্টেশন নিয়েও করতে হবে, প্রোডাক্ট টেমপ্লেট নিয়েও ডিজাইন হইতে পারে। আপনার সেক্টরে পড়ে না, কিন্তু আমি বলছি না এটা ব্রড সেক্টর। শুধুমাত্র ডেটা নিয়ে থাকবেন না, ওই ডেটা নিয়ে আপনার ডিজাইন করতে হইতে পারে। ক্লায়েন্ট আপনাকে বলবে আমি চাইছি যে তুমি যে ডেটাগুলো ডিজাইন করছো, এই ডেটাগুলো একটা পাই চার্টের মধ্যে মাধ্যমে তুমি শো করো। পাই চার্ট, ওটা তো এক্সেলের মধ্যেও করতে পারবেন, ওয়ার্ডের মধ্যেও করতে পারবেন, প্রেজেন্টেশনের মধ্যেও করতে পারবেন। ওইটা একটা নর্মাল বেসিক ডিজাইন গেল। তো ওইটা যদি ডিজাইন ক্রাইটেরিয়ার মধ্যে ধরেন, তাহলে এই টেমপ্লেট ডিজাইনও তো ডিজাইন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, পড়ে না? একটা মিটিং ডেসক্রিপশনও তো পড়ে, একটা ফ্লেয়ার, কোম্পানি বিজনেস ফ্লেয়ারও তো একটা ডিজাইনের মধ্যে পড়ে, সেটাও আপনার হইতে পারে। আপনাকে বললো এটা একটা A4 এ লিখিত আকারে একটু ফরম্যাট করে দেন যেন সবাইকে আমি পাঠাই। সাদা কাগজের মধ্যে A4 এ করে লিখে দিছেন, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারমার্ক দিয়ে দিছেন, ফর্মাল একটা ডিজাইন। এটা না করে নর্মাল টেকনোলজি, বর্তমানে যেই টেকনোলজি, এক একটা জায়গা বা প্ল্যাটফর্মে যেভাবে রিকোয়ারমেন্ট গুলো বা এই ধরনের ডেসক্রিপশন গুলো যেভাবে ডিজাইন করে পোস্ট হয়, ওইরকম প্রফেশনাল তো আপনি পারবেন না। যথেষ্ট ট্রাই করেন, একটু ট্রাই করে দিলেন যে স্যার আমি একটু ফটোশপে এই ডিটেলসটাকে এইভাবে একটু ডিজাইন করে দেখানোর চেষ্টা করছি, বা আমি ক্যানভাতে এটাকে একটু ডিজাইন করে এভাবে দেওয়ার চেষ্টা করছি, উপরে আমাদের লোগো দিছি, এখান দিয়ে একটা শেপ দিছি, এখানে একটা কালার দিছি, পেজের কালার হোয়াইট রাখছি, ব্যাকগ্রাউন্ডে হালকা একটু শেপ, এক একটা শেপ ডিজাইন করছি বিজনেস প্লেয়ারের মতো। হুম, এগুলো এগুলো আপনারা নিজে থেকে অ্যাপ্রোচ করবেন বিজনেস প্লেয়ার। এগুলো যখন ওদেরকে মানে রিকোয়ারমেন্টে বলা থাকবে না, আমি আবারও বলছি, প্রত্যেকটা বিষয় রিকোয়ারমেন্টে দেওয়া থাকবে না, তখন আপনাকে নিজে থেকে এগুলো বানায় নিতে হবে। আর যদি ক্লায়েন্টকে সাস্টেইন করাইতে চান একাধিক বছর বা একাধিক মাসের জন্য, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে মাস্ট বি তার জন্য একাধিক সেকশনের কাজ নিজের থেকে করতে হবে, নিজের আগ্রহ নিয়ে।
ওর বিজনেস কি বা ওর কাজ কি, ও কোন বিষয়ে এক্সপার্ট, ও কোন ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনার আগের থেকে একটা রিসার্চ পেপার রেডি করে রাখবেন আপনার ক্লায়েন্ট সম্পর্কে। হ্যাঁ, যেমন এই যে এই ধরনের বিজনেস প্লেয়ার, আমার দরকার নেই এত প্রফেশনালের, বাট আপনি যে তার জন্য, সে বলছে একটা সাদা কাগজে করে দিতে, আপনি সাদা কাগজের জায়গায় উপরে শেপ দিচ্ছেন, ওটা এমএস ওয়ার্ডেও আছে, এমএস ওয়ার্ড দিয়েও করতে পারবেন। হ্যাঁ, কিছু ডিজাইন, বেসিক ডিজাইন। আবার যদি একটু প্রফেশনালি চান, ক্যানভাতেও করতে পারবেন, অথবা এই ধরনের ফ্লিপিক যে ওয়েবসাইট, যে রিসোর্সেস গুলো আছে, এখান থেকে পিএইচডি ফ্রি, এখানে ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে, ফ্রি গুলো ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই যে ফাইল ফরম্যাটের, এই যে ফাইল টাইপের মধ্যে এই যে পিএসডি আছে, পিএসডি ফটোশপ ফাইল আপনি ডাউনলোড করে এডিট করতে পারবেন, সিম্পল কারেকশন করবেন খালি। এই কারেকশন গুলো একটু শিখে নিতে পারেন, যে আপনি ধরেন খালি ইমেজটা চেঞ্জ করবেন, লোগোটা চেঞ্জ করবেন, আর বাকিগুলো খালি হেডলাইন, এগুলো তো টেক্সট, এগুলো তো চেঞ্জ করে দিলেই হবে, জাস্ট কারেকশন করে দিলেই হবে, আর বাকিগুলো তো জাস্ট এভাবে মডিফাই করে দিলে হবে। তো এই ধরনের কিছু বেসিক কনসেপ্ট আপনার মাস্ট বি থাকবে। আইটি সাপোর্ট হিসেবে শুধুমাত্র সার্ভার রিলেটেড কাজ যদি হইতো, তাহলে এখন অনেকেই সার্ভাইভ করে যেত, বাট দেখেন অনেকেই কিন্তু রিপ্লেস হচ্ছে। সো আপনার ওই ক্রাইটেরিয়া একটু ব্রড করতে হবে, যে না, আমার হালকা পাতলা একটু নলেজ রাখি, এই সেক্টরে ওই সেক্টরে একটু নলেজ রাখি বা একটু টাচ আপ রাখি, যেন আমি ক্লায়েন্টকেও একটু শো করাইতে পারি। বোঝা গেল? বুঝতে পারলেন? জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। আর এটার জন্য আর কি কি লাগবে, এখন আমরা যেহেতু এন্ড অফ দ্য কোর্সে চলে আসছি, আমাদের প্রোফাইল আছে, আমরা এখন শুধুমাত্র চোখ বন্ধ করে কিছু গিগ ডিজাইন করব, প্ল্যাটফর্ম ঘাঁটবো, ফাইবার, আপওয়ার্ক আর লিঙ্কডইন। এই প্ল্যাটফর্মগুলোতে কোন জব টাইটেলটা এখন বেশি ডিমান্ডিং এ আছে, সেইগুলো অনুযায়ী আমরা আমাদের রিসোর্সেস ফাইলগুলো আগে বানাবো। যখন রিসোর্সেস ফাইল বানাবো তখন স্ক্রিন রেকর্ড করে নিব, সাথে একটা ভয়েস ওভার দিলে আরো বেটার হয়। তো এরকম করে ভিডিও ক্লিপ আকারে কিছু ইমেজ, স্ক্রিনশট এবং এই ভিডিও এবং এই ফাইল, এই সবগুলো মিলে একটা ফোল্ডার করবেন। ওই ফোল্ডারটা অনুযায়ী আপনি হচ্ছে এক একটা জবে বিট করবেন, ইমেলগুলো কালেক্ট করবেন, ইমেলগুলোকে নিয়ে মার্কেটিং করবেন, প্রত্যেকটা ইমেলে নিজের কভার লেটার সহ এই ফাইলগুলো অ্যাটাচ করে পাঠাবেন। এবং হচ্ছে লিঙ্কডইনের কথা বলছিলাম, যে লিঙ্কডইনটাকে যখন ঠিকঠাকভাবে অপটিমাইজ করবেন, তখন দেখবেন যে আপনি ফেসবুকে, ফাইবারের, আপওয়ার্কের এগুলোর লিঙ্ক না দিলেও, শুধু লিঙ্কডইনের লিঙ্ক দিলেও অনেকটা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এভাবে একটু কাজ করেন, এভাবে একটু সাজান নিজেদের প্রত্যেকটা প্রোফাইল, প্রত্যেকটা প্ল্যাটফর্ম সাজানোর পর ওই অনুযায়ী কাজ করেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আর এটাতে কোনো প্রবলেম বা কোনো কিছু যদি সমস্যা থাকে তাহলে বলতে পারেন, এনিওয়ান, যে কোনো সেক্টরে, বা নেক্সট সেগমেন্টে কি হবে, বা আমরা এরপরে ইন ফিউচারে কি নিয়ে কাজ করতে পারি, বা কোনটা আমাদের টার্গেট নিয়ে আগাইলে ভালো হয়, যে আমরা ডেটা এন্ট্রি করলাম, এরপরে কোন সেক্টরটা আমরা একটু বেসিক্সটা ক্লিয়ার করলে হয়তো আমাদের আর কোনো ঝামেলা হবে না, এই ধরনের কোনো কোশ্চেন। স্যার এখন তো দেখা যাচ্ছে যে ডিজাইনিং এর ক্ষেত্রে এআই কে যদি বলা হয় যে একটা এক্সিস্টিং ডিজাইন যেটা আছে সেটা রেফারেন্সের কাইন্ড অফ আরেকটা তৈরি করে দিতে, তো দেখা যায় যে মোটামুটি সেম টু সেম বা কাছাকাছি একটা ফরম্যাট তারা ক্রিয়েট করে দেয়। এখন সেক্ষেত্রে আগে যেরকম ছিল যে ম্যানুয়ালি, মানে এভরি কাজে ম্যানুয়ালি আসলে একটা ইনপুট দিতে হতো, এখন বিষয়টা তো ঠিক আগের জায়গাতে নেই। হুম। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং বলি বা গ্রাফিক্স ডিজাইনিং বলি, সেক্ষেত্রে এআই কে আসলে আরো বেশি ফ্রুটফুল ওয়েতে কাজে লাগানোর জন্য আহ, কি ধরনের স্কিল ডেভেলপের দরকার হতে পারে এআই কে যদি কাজে লাগাতে চান আগামী তাহলে, 2-1 বছরের মধ্যে? জি। হ্যাঁ, এআই কে যেহেতু কাজে লাগাতে চান, তাহলে এআই কাজ করে কিভাবে সেটাকে বুঝতে হবে। সে একটা মেথডেই কাজ করে, সেটা হচ্ছে প্রম্পট। সো প্রম্পট যদি ঠিকঠাকভাবে আমরা জানি, প্রম্পট ক্রিয়েশনটা আমরা জানি, তাইলে আমাদের কোনো সেক্টরে ঝামেলা হচ্ছে না, আমরা যে কোনো কাজ প্রম্পট জেনারেট করে করতে পারতেছি। এখন প্রম্পটের কিছু বিষয় আছে, যে আমরা চাইলে চ্যাট জিপিটি থেকেই প্রম্পট জেনারেট করতে পারি, ওরে আমি বলি যে আমাকে এই কাজের জন্য একটা প্রম্পট জেনারেট করে দাও, সে আমাকে প্রম্পট লিখে দিচ্ছে, তাই না? কিন্তু আসলেও ওই প্রম্পট
জেনুইন প্রম্পট না যদি আপনি নিজে থেকে ম্যানুয়ালি কারেকশন না করেন। সো আমি বলবো জি যে স্যার। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বা প্রম্পট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু কনসেপ্টে নেন, কিছু বেসিক্স কোর্স পাবেন, হ্যাঁ, যেখানে আপনার প্রম্পট সম্পর্কে একটা ধারণা দিবে। একটা ধারণা কেন বেসিক্স বলতেছি, কারণ গুগল নিজে 67টা পেজের ডেসক্রিপশন দিছে এই প্রম্পট নিয়ে, তাও আজ থেকে প্রায় 7-8 মাস আগে। 67টা পেজের। তো ওরা ফুল ডিসক্রাইব করছে এই প্রম্পট আসলে কি, কিভাবে ডিটেইলে করলে বা কি ডিটেইলে লিখলে এটা প্রম্পট হয় বা প্রম্পট কিভাবে কাজ করে। তো এটা মোটেও ছোট কোনো বিষয় না বা ছোট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমরা চাইলে বাংলায় লিখে দিচ্ছি, চাইলে ইংলিশে লিখে দিচ্ছি, আর ওটা হয়ে যাচ্ছে। আসলে হওয়ার মতো হচ্ছে না, বারবার কারেকশন করতে হচ্ছে অথবা ভেরিফাইড ডেটা আমি পাচ্ছি না। জি স্যার, বুঝতে পেরেছি। এখন এই প্রম্পট নিয়ে আগাইতে চান কে কে? কারণ ইন ফিউচারে তো প্রম্পট মার্কেটিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকটা ডিমান্ড আসবে। প্রম্পট নিয়ে আগাইতে চান? জি স্যার। প্রম্পট হ্যাঁ স্যার, প্রম্পট নিয়ে আগাতে যাচ্ছি। প্রম্পট ক্রিয়েশনটা আগে বুঝতে হবে। এটাতে এমন না যে বেসিক আপনার এইচটিএমএল সিএসএস জাভা পাইথন এগুলো লাগবে। এখানে জাস্ট বেসিক্স অবস্থায় আপনার এতটুকু জানতে হবে যে প্রম্পটটাতে অ্যাকচুয়ালি তারা চায় কি। হ্যাঁ, প্রম্পটটাতে অ্যাকচুয়ালি তারা কি চায়। এখন আমি যদি সোজা সাপটায় বলি যে প্রথম দিকে চ্যাট জিপিটিতে যদি আমি কোনো কোশ্চেন করতাম, তাহলে কিন্তু আমাদের রিপিটেড কোশ্চেন করা হইতো না? রিপিটেড, যে আপনি কি চাচ্ছেন বা আপনি যেটা চাচ্ছেন সেটা কোন ভেরিয়েন্টে চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন বা কোন আসলে কিভাবে চাচ্ছেন, এভাবে একটা কোশ্চেন করে না রিপিটেড। তো ওই রিপিটেড কোশ্চেনের মানে কি, সে কনফিউজড। কনফিউজ মিন্স হচ্ছে যে আমি তাকে যে ভাষায় বলতেছি বা যেভাবে বলতেছি সে সেভাবে শুনে অভ্যস্ত না। তাহলে আমরা অনেক সময় বা এখন যেটা দেখি যে তাদের এই প্রোগ্রামিংটা তারা ব্যাকএন্ড থেকে আপলোড করছে, আমরা কিন্তু এখনো ওই ভাঙ্গাচুরা প্রম্পট দিচ্ছি, এখনো ভাঙ্গাচুরা প্রম্পট দিচ্ছি, কিন্তু তারা এটাকে আপগ্রেড করছে যে আমরা যদি ভাঙ্গাচুরা প্রম্পট দিইও এআই মডেলগুলো যেন ইজিলি ক্যাচ করতে পারে। এটা এমনটা না যে আমরা আপগ্রেড হয়ে গেছি, প্রম্পট বুঝে গেছি। ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে যে প্রম্পটের মানে হচ্ছে যে ফুল ডিটেইল ডেসক্রিপশন, আপনি আসলে অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, এবং এবং আপনাকে তাকে জাজ করতে হবে একটা এআই মেশিনের সাথে। আর মেশিন মাস্ট ভুল করবেই। সো ভুল যদি না করাইতে চান তাহলে একই প্রম্পটে স্পেসিফিক কিছু রোল বারবার বলতে হবে, বারবার উল্লেখ করে বলতে হবে যে 100% অ্যাকুরেট এটাই চাচ্ছি বা স্পেসিফিক এটা চাচ্ছি। ওকে, সো এটা প্রম্পট নিয়ে অ্যাকচুয়ালি যদি বেসিক একটা কোর্সও রান করি ওটাও প্রায় 7টা 8টা ক্লাস চলে যাবে। হ্যাঁ, বেসিক থেকে নিয়ে অ্যাটলিস্ট এই অ্যাডভান্স পর্যন্ত বুঝতে, প্রফেশনাল তো বাদই দিলাম। প্রফেশনাল লেভেল হচ্ছে ওই লেভেলটা যেটাতে আপনি প্রম্পট বুঝতেছেন এবং আপনি এই প্রম্পটকে আবার মডিফাই করতেছেন, আপনি নিজে প্রম্পট বানাচ্ছেন বা আপনি একটা মডেল বানাইছেন যেটা নিজে প্রম্পট জেনারেট করতেছে। আচ্ছা, এখানে তো একজন আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই। রায়হান, শুনতে পাচ্ছেন আপনি? রায়হান? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি তো ধরেন এইচটিএমএল সিএসএস নিয়ে কাজগুলো করছেন, করছেন না? জি স্যার। হ্যাঁ, কোডগুলো কিসে লিখেছেন, ইংলিশে না বাংলায়? ইংলিশে। যদি বাংলায় লিখতেন তাহলে কোডগুলো রান হইতো? না। ইনপুটগুলো যদি বাংলায় থাকতো তাহলে রান হইতো না? যদি H1 ট্যাগের মধ্যে বাংলা লিখতাম তাহলে বাংলা আসতো। কিন্তু হ্যাঁ, এইচ ওইটা ওইটা ওয়ানটাকে বাংলা যদি আসতো। H1টাকে মানে হেডিংটাকে যদি বাংলায় লিখি তাহলে কিন্তু আসতো না। এইচ ওয়ান কে বাংলা লিখলে কিভাবে আসবে? এইচটিএমএল কিভাবে? তো জাস্ট ইংলিশে না। রাইট। এখন এটা ছিল আমাদের বর্তমান পর্যন্ত, এটা দেখেন আপনিও জানেন কারণ আপনি রিসেন্টও কাজ করছেন, করছেন না? কিন্তু আমরা এই কোডগুলো বাংলায় করি। শুনে একটু ইন্টারেস্টিং মনে হলো না? নতুন একটা ল্যাঙ্গুয়েজ আসছে যেটা দেখছিলাম যে পিএন ব্যাংল্যাং নামে ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ। ইয়েস ইয়েস, এইটার সাথে ব্যাংল্যাং। হ্যাঁ বাংলায় আপনি প্রোগ্রামিং কোড করতে পারবেন, টোটালি বাংলা। এটা আচ্ছা, ওইটার বর্তমান, মাধ্যমে, ব্যাংল্যাং এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা টোটালি মানে বর্তমানে ফ্রি হিসেবে আছে, যেটা আপনি আপনার ওই যে কি বলে ভিএস কোডে
এক্সটেনশন হিসেবে হ্যাঁ, ইউজ করতে পারবেন। আচ্ছা আমি এটা সম্পর্কে মানে কিছুদিন আগেই জানছি আর কি, কয়েকদিন আগে ধরে মানে দেখতেছিলাম আর কি এটা কিভাবে কাজ করে, বাংলাতেই লেখা যায় এভরিথিং। হ্যাঁ, আর এটা আমরা ট্রাইও করে ফেলছি। সো আপনি জেনে বসে থাকা একটা ভুল, আর জানার সাথে সাথে ট্রাই করা, অ্যাটেম্প নেওয়া যে এটা আবার নতুন কি বাংলায় কোড করা। তো এটা কেন চেঞ্জ হয়েছে যে অনেকে দেখে যে কোড করতে গেলে ইংলিশে কোড করতে হয়, এখন ইংলিশও জানা লাগতে পারে, বা কোন কোড কোন সেগমেন্টে কাজ করে সেটাও জানতে হতে পারে। তো একজন এটাকে নতুন ভাবে ইমপ্রুভ করে বানাইছে যে বাংলায় আপনি কোড করতেছেন, বাংলায় সফটওয়্যার রেডি হচ্ছে, বাংলায় মানে বাংলার মধ্যে দিয়ে আপনি কোড করবেন, সেটা ইংলিশে আপনি বানাইলে বানাইতে পারেন। সো টেক রিলেটেড। নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজও দেখছিলাম যে মামা ল্যাঙ্গুয়েজ নামে নাকি আরেকটা ল্যাঙ্গুয়েজও বাড়িয়েছিল হুম হুম। ওগুলো অনেকদিন আগে। ওগুলো মনে করেন যে আসবে এবং হারা যাবে, কিন্তু এই ধরনের প্রফেশনাল যেগুলো ধরেন যে অডিয়েন্সের অ্যাট্রাকশন কেড়ে রাখতে পারতেছে, লাইক এটা কখনো ইমাজিন করছেন যে আমি বাংলায় এই ট্যাগগুলো লিখবো? না না না, কিন্তু হ্যাঁ এটা ইম্পসিবল। এখন নতুন একটা আরেকটা জিনিস এটা আসলো আর একটা কি। হাইপ তুলে দিচ্ছে আর কি। সো এই হুম, সেগমেন্ট হুম, গুলো হুম। মাস্ট বি, দেখবেন যে আমাদের অনেকটা ক্ষেত্রে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এটা যদি না জানি তাহলে আমরা কিন্তু ক্যাচ করতে পারবো না, আবার জেনেও যদি বসে থাকি রায়হান, এটা আশা করি। না এটা আমি জাস্ট মনে হয় 2 দিন আগে জানছি এটা সম্পর্কে। আচ্ছা, এটা কিন্তু ট্রাই করেন, কারণ আমাদের যেটা বললাম বর্তমানে কিন্তু লাগতে পারে। আচ্ছা ঠিক আছে। ট্রান্সলেট তো করবোই। তো যাই হোক, আর কারো কোনো কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? মৌসুমী ম্যাম, আপনি লাস্টে জয়েন করেছেন। আমি একদম প্রথমে ছিলাম, পরে একটু অসুবিধা ছিল, আমি আপনাকে জানিয়েছিলাম। তো এই জন্য আমি আসলে সরি, আজকের ক্লাসটা আমি ওভাবে করতে পারি নাই। তো আচ্ছা, আমি সরি। না সমস্যা নেই। হ্যাঁ। আজকে হচ্ছে যে আমাদের প্রবলেম সলভিং এর ক্লাস ছিল। যদি কোনো প্রবলেম বা কোনো হুম। ফিল্ড রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা আমাদের ডেটা সেগমেন্ট হোক বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স বা যে কোনো সেগমেন্ট নিয়ে হোক, আপনি চাইলে কোশ্চেন করতে পারেন, যেহেতু আরো একটু সময় আছে। না, আমি আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আমি প্র্যাকটিস করেছি, কাজে আমার এটা নিয়ে আল্লাহর রহমতে প্রবলেম নাই আর কি। আর আপনি যেভাবে বুঝিয়েছেন, উই আর গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। অ্যান্ড আশা করছি যে আপনার যে প্রোফাইলগুলো আছে সেগুলো আমার গাইডলাইন হিসেবেই সাজাচ্ছেন, এবং ডেডিকেশনটা ধরে রাখলে আমরা ইন ফিউচারে সবার সাথে সবার ক্ষেত্রেই বলতেছি, ডেডিকেশনটা ধরে রাখেন, অ্যাক্টিভনেসটা আমাকে একটু দেখায়েন, আমরা সবাই একসাথে প্রজেক্ট বেসিসেও কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর এবার আহ, আমি একটু ব্রিফ করে দিব, যেহেতু ম্যাম লাস্টের দিকে আসছে। ম্যাম, আমরা হচ্ছে আজকে প্রজেক্ট বেসিসে কিছু কথা বলেছি, লাইক আমরা মানে ডিজিটাল মার্কেটিং এই ফিল্ড নিয়েও কিছু একটু আলোচনা করেছি হালকা পাতলা, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই রোলটা নিয়েও একটু হালকা পাতলা আলোচনা করেছি। টোটালটা হচ্ছে রেকর্ডেড হয়ে আছে এখানে, আপনি ভিডিও রেকর্ডটা দেখে নিন, আর যদি কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন পরবর্তীতেও। আর আমাদের আজকে 15 নাম্বার ক্লাস, এরপরে আর একটা ক্লাস পাবো, সেটা হচ্ছে পেমেন্ট সলিউশন। আমাদের এই যে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে ফাইলটা আমাদের যে ড্রাইভে ছিল, এই ড্রাইভের মধ্যে একটা পেমেন্ট সলিউশনের ফাইল আছে, সেটা হচ্ছে যে পেওনার, দেখাচ্ছি, পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট। সো নেক্সট ক্লাসে আমি হচ্ছে জাস্ট এইটাকে একটু ব্রিফ করে দিব যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমাদের কি কি প্রয়োজন হয়, আর এটাকে আমি স্ক্রিনশট আকারে ওইখানে উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে এখনই সেটা দেখে দেখে ট্রাই করতে পারেন। আর বর্তমানে তো এইটা দিয়ে আপনি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার হচ্ছে যে বাইরের কারেন্সিগুলোকে আনার জন্য। তাছাড়া আমি বলবো যে দেশের কিছু ব্যাংক থেকেও আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে রাখতে পারেন। ওকে। সো অনেকে হয়তো কোশ্চেন থাকে যে ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আমরা কোন ব্যাংকটা প্রেফারেবল হবে, এরকম, বা নিজেদের যদি আইডিয়া থাকে সে অনুযায়ী করতে পারেন। আর রেফারেন্স যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করেন যে কোন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড হলে ভালো হয় বা কোনটা ইউজ করলে ভালো হবে ফর অনলাইন, যে অ্যাড রান বলেন বা মার্কেটিং পারপাস বলেন, বা আপনাদের এই পারচেজিং এর ক্ষেত্রে, হ্যাঁ, সেগুলো নিয়েও চাইলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। আর একটা কাজ বলবো, সেটা হচ্ছে আহ, যেটা হোমওয়ার্ক আকারেই বলেছিলাম, যে সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করেন, মার্কেট প্লেস গুলোতে ঘুরেন, ঘুরে ঘুরে বর্তমানে
কোন কোন কাজগুলো ট্রেন্ডিং এ আছে সেই ট্রেন্ডিং এর কাজগুলো নিয়ে নিজের প্রোফাইলটাকে আগে সাজান, সাজানোর পর ওটা নিয়ে রিসোর্সেস ফাইল এগুলোকে ক্রিয়েট করেন, ক্রিয়েট করার সময় সেটা স্ক্রিন রেকর্ড করেন একটা ভয়েস ওভার দিয়ে, যেন বোঝা যায় এই কাজটা আপনিই করেছেন। আর এটা হচ্ছে এক একটা প্ল্যাটফর্মে মার্কেটিং করেন সুন্দর করে। প্রথম দিকে আহ, একটু অন্যরকম মনে হবে যে ক্লায়েন্ট দেখতেছে না বা কেউ দেখবে না হ্যান ত্যান, বাস এতটুকু মাথায় রাখেন যে আমরা তো ধরেন আজকে যদি আমরা একটা নতুন একটা বাসায় উঠি, ওই বাসাটায় ধরেন অনেক ধরনের কাজ থাকে, রং করা, ফার্নিচার অ্যাড করা, ধরেন আমার কোনো ফার্নিচারই নাই, তো আমি আগে উঠলাম, উঠার পর আমি ওই দিনই আমি কি ফার্নিচার সব সেট করতে পারবো, ফার্নিচার কিনে সবগুলো? হ্যাঁ আমি চাইলে করতে পারবো, কিন্তু আমি যে করতেছি সেটার রিজনটা কি? সেই দিনই কি কেউ আসবে আমার প্রোফাইল দেখতে বা আমার বাসা দেখতে? সেদিন কিন্তু আসবে না। আমার টার্গেট হচ্ছে যে আমি আমার ঘর বা সংসারটা এমনভাবে সাজায় রাখবো যেন ইন ফিউচারে কেউ যদি আমার রুম ভিজিট করে বা আমার ঘর ভিজিট করে, তখন যেন সে একটু স্যাটিসফাইড থাকে যে না তার রুমটা খুব সুন্দর, খুব গুছালো, এটার জন্য। সো এইরকম জিনিসগুলো প্রোফাইলের ক্ষেত্রেও কাজ করে, যে না তার প্রোফাইলে ভিজিট করলাম, সে খুব অ্যাক্টিভ, সে ভালো পোস্ট করে, সে তার নলেজগুলো এরকম। পোস্টের ক্ষেত্রে দিক দিয়ে আমাদের নলেজগুলো জানা যায় যে আমরা কি কি জানি, আমরা যা যা নিয়ে পোস্ট করব সেগুলোই আমরা জানি, কারণ না জেনে তো আর পোস্ট করতেছি না একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে। সো এগুলো ক্রাইটেরিয়া নিয়ে আগাবো। আর এগুলো নিয়ে আমরা হচ্ছে এক একটা ইমেল বা ক্লায়েন্টগুলোকে জেনারেট করে সেখানে আমরা ইমেল মার্কেটিং করব, ক্লায়েন্টগুলোকে পিচ করব, ওখান থেকে বারবার দেখব যে ইমেলের বডিতে ভুল বা কারেকশন লাগবে কিনা, সাবজেক্টে কারেকশন লাগবে কিনা, এরকম। হ্যাঁ, আমরা এমনও একটা কাজ করছিলাম, মানে এটা একটা মজার একটা ঘটনা শেয়ার করি, মনে কিছু করবেন না। তো এই ইমেলটাকে দেখানোর জন্য মানে আমরা প্রথমের দিকে যখন আমরা কাজ করতাম একেবারে ফ্রেশার যখন ছিলাম আমরা আমরা ত্যক্ত হয়ে গেছিলাম যে ওরা ইমেলটা ওপেন করে না কেন, সাবজেক্ট এতবার চেঞ্জ করি, তারপর হচ্ছে ইমেলের বডি অনেকবার চেঞ্জ করি, তাও দেখে না। তো একদিন একটা ফান করছিলাম ফ্রাস্ট্রেটেড হয়া, যে একটা কাজ করি, সাবজেক্টে লিখে দেই ইওর অ্যাকাউন্ট ইজ হ্যাক। তো এটা দেখে অনেকে ইমেলটা ওপেন করছে, রেসপন্স দেখতেছি হ্যাঁ আমার শিটে সব গ্রিন হয়ে গেছে যে ক্লিক করে ওপেন করছে অ্যান্ড ওপেন করার পর এটা অবশ্যই রেস্ট্রিকশন খাওয়ার একটা চান্স থাকে, বাট ওটা আমি ফ্রাস্ট্রেশনে করছিলাম। এটা তো আপনারা করবেন না মাসবি, কিন্তু মোটিভ হারাবেন না। হ্যাঁ, বারবার পরিবর্তনটা আনবেন, কারণ একটা পরিবর্তন সেটা যদি ছোটও হয় ওটা অনেকটা বড় ম্যাটার করে, কারণ আপনার অডিয়েন্স কোন মাইন্ডের বা কোন মেন্টালিটি সেটা আপনি জানেন না। হ্যাঁ, আপনাকে ওই ব্রডলি কাজ করতে হবে, একেবারে সব মেন্টালিটির মানুষ নিয়ে যেন সবার কাছে পিচ করা যায় ইজিলি। তো এতটুকুই থাকবে। আর যদি এখনো বলতেছি, প্রবলেম যদি থাকে কোথাও বা কোনো কনফিউশন বা কোশ্চেন, চাইলে এখনো করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর আমি বলবো যে রেগুলারই একটু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমাদের মাথায় থাকবে, নাহলে থাকবে না। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, ওই যে আমি কি আপনাকে মেইল করেছিলাম, আপনি কি মানে দেখতে পেরেছিলেন? বা আমার ওই যে লিঙ্কডইন প্রোফাইল ওটা কিরকম ঠিক আছে কিনা, মানে ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং এর যে পার্টটুকু আমি করেছি, এই মেইল ওটার যদি নিয়ে কোনো আপনার সাথে একটু সাজেশন থাকে। এই মেইল নিয়ে আপনার সাথে একটু ডিসকাশন ছিল ম্যাম। আপনার প্রায় 2টা ওকে। মেইল আমার হ্যাঁ স্প্যামে আসছে, আমার ইনবক্সে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো তার মানে হচ্ছে যে ওই হুম। রকম মেইল আপনি যাদেরকে পাঠাচ্ছেন তাদের ইনবক্স পর্যন্ত যাচ্ছে না মেইলগুলো, তারা দেখতে পারতেছে না, তো তারা রেসপন্স কেন করবে? তাইলে তো আপনার, এটা হ্যাঁ, মানে স্প্যামে স্প্যামে কেন যাচ্ছে? দ্যাটস জাস্ট বিকজ অফ আপনার সাবজেক্ট ঠিক নাই, অথবা আপনার যে পাঠানোর আচ্ছা। মেথড সেটা ঠিক নাই। আপনি কি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে পাঠাইছিলেন, কি বলি, হ্যাঁ হ্যাঁ ইয়েতে না হ্যাঁ দেন হ্যাঁ, মেল মার্ক ইয়াম দিয়ে দিয়ে পাঠাইছে। পাঠাইছিলেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইয়াম হ্যাঁ দিয়ে হ্যাঁ। পাঠানোর পর ওটার সাবজেক্টে কি লেখা ছিল একটু যদি বলতেন। আমি আমি যখন ভিজিট করছি তখন আমার স্প্যামে গেছে। আমি আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড আমি বলতেছি এখন। আমি এখান থেকে দেখি, এটাতে দিছিলেন না পিসি সামির হোসেন? সাবজেক্টটা ছিল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অফার। ওকে, কোন মেইলে দিছেন আমার একটু বলেন তো? আপনার হচ্ছে ওই যে আহ,
আপনার হচ্ছে ওই যে সামির হোসেন 207@gmail.com। 207, ওকে, 207। কয়েকটা আসছে ইনবক্সে, বাকিটা হচ্ছে যে আপনার স্প্যামে চলে গেছে, আমি দেখছি সেটা। আর এটা যে আপনাকে বলবো মানে ওটাও আমার, এই যে দুইটা। হ্যাঁ, এটা মানে প্রবলেমটা আমি এই বুঝতে যে পারতেছি না যে হচ্ছে হ্যাঁ ইয়েতে কেন গেল, ওই স্প্যামে কেন গেল, আর ইয়েতে হেডিং এ কি প্রবলেম ছিল এই জন্য। এটা ভিডিও নো, অ্যান্ড হুম হুম। আচ্ছা, এটা আমাকে যেটা পাঠাইছেন এটা কি ইয়াম দিয়ে? হুম, একটা ইয়াম দিয়ে একটা ইয়াম ছাড়া। এটা কি ইয়াম দিয়ে নাকি? আই ডোন্ট থিংক সো। না 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 না, এটা ইয়াম ছাড়া। দুইবার পাঠিয়েছি, আপনি একবার বললেন যে আহ, আপনি আবার পাঠান, তখন আমি আবার পাঠিয়েছি। তবে 2-3টা মেল কিন্তু খুলেছে। হ্যাঁ, হুম। ওরা না, খুলেছে। আমি তো বললাম যে ইনবক্সে আমারও আসছে কয়েকটা, কিন্তু বাকিগুলো বলতে এই দুইটাই হচ্ছে যে আপনার স্প্যামে গেল। হুম। তো ওই আরেকটু ইয়ে করে দেখেন নাইলে। সাবজেক্টটা তো ঠিকঠাকই মনে হচ্ছে আমার কাছে, ডিজিটাল মার্কেটিং এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অফার। না না না, অফার অফার না, অফার না। এটাকে ধরেন যে গিগের মধ্যে যেরকমটা দেয় না, যে আই উইল ডু, হুম, হুম। হ্যাঁ, এরকম এরকম একটা আচ্ছা, হেডিং একটু দিয়ে শুরু ক্যাচি করেন। হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ, দিয়ে। আই উইল ডু হ্যাঁ দিস, আই হ্যাঁ উইল ডু হ্যাঁ দিস, এইগুলো একটু হ্যাঁ। ইউজ করেন। ওকে। অথবা যদি আপনি হ্যাঁ। ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কোন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছেন, তো ওইটা তো অবশ্যই হুম যদি আমি কোনো হুম ওয়েবসাইটের ব্যাক এন্ডের মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, বা কোনো হুম ফেসবুকের পেজের ব্যাক এন্ড নিয়ে কাজ করতে চাই, তাহলে তো আমাকে আগে ওটা অ্যানালাইজ করতে হবে না, যে ওর গ্যাপগুলো হুম কোথায়। হুম গ্যাপগুলো দেখে তারপর আপনি এখানে লিখবেন যে আপনার হুম এইখানে এই গ্যাপ, এগুলো ইমপ্রুভ করলে হয়তো আপনাদের রেভিনিউ একটু বাড়তে পারে, বা আপনাদের যে টার্গেটটা সেটা আপনি রিচ করতে পারবেন। আর ওটার জন্য আমি এইগুলো অ্যাপ্লাই করতে পারি, এগুলো আমি জানি। এইভাবে আপনার বডিটা সাজানো থাকবে। আর সেই ক্ষেত্রে আপনার এখানে সাবজেক্টটা থাকবে যে ইউর ওয়েবসাইট হ্যাজ 10 ইরোর্স, বা 10 হুম। গ্যাপস, বা 10 কানেকশন গ্যাপস, বা আচ্ছা 10 মার্কেটিং গ্যাপস। এইভাবে থাকবে, মানে সাবজেক্টটা দেখে যেন মনে হয় যে না, আরে ওই আমার জিনিস নিয়ে অ্যানালাইজ করছে, আমার জিনিস নিয়ে কি রিপোর্ট আসলো আবার, এরকম। আচ্ছা নিজের ওপর যখন আসবে তখন কিন্তু যে কেউ চেক করবে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওকে। আচ্ছা। হুম। আর আরেকটা জিনিস হলো, আমাদের নেক্সট ক্লাস কবে হতে পারে, মানে লাস্ট ক্লাসটা কবে হতে পারে? এই রবিবারে না আপনাদের? রবি আর বুধ, তাই তো? রোববার, হ্যাঁ। রোববারে হবে। হ্যাঁ, রোববারে, রোববারে ঠিক আছে, ঠিক হুম। আছে। রোববারে আচ্ছা। লাস্ট ক্লাস, সবাই চলে আসবেন, ট্রিট দিয়ে যাবেন। হুম হ্যাঁ, ট্রিট দিয়ে যাবেন স্যারকে। আর হচ্ছে হুম একটা ট্রিট বলতে বোঝাচ্ছে একেবারে মন খুলে দোয়া দিয়ে যাবেন, এটা ছাড়া আর হুম কিচ্ছু চাওয়ার নেই আমার। হ্যাঁ, মন খুলে হুম সবাই একটু দোয়া করবেন স্যারের জন্য। স্যার যেখানেই থাকে, যেভাবেই থাকে, ভালো যেন থাকে, আর আপনাদেরকে যেন সর্বদা গাইড করতে পারে, আর ব্যস্ততা হুম। কাটায় যেন আপনাদের মেসেজের রেসপন্স করতে পারে। এই ধরনের একটু দোয়া টোয়া করে দিবেন। আর জীবন যেন ভালো কাটে, আইটি নিয়েই কাটে, মানে এই ডিভাইস টিভাইস নিয়েই কাটুক। আর কিছুই চাই না জীবনে, ওকে?
তো আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই। অবশ্যই হুম। কানেক্ট করবেন, যোগাযোগ রাখবেন সকল ক্ষেত্রে। যাদের সাথে মানে এখানে অনেকেই আছে যার সাথে আমার পার্সোনালি প্রজেক্ট বেসিসে কাজ হচ্ছে, তাদের সাথে তো কথা হবেই, কথা হচ্ছে রেগুলার। আর বাকি যারা আছে তারাও ট্রাই করবেন যে এদের মতো যেন অ্যাট্রাক্ট হইতে পারেন আমার চোখে, যেন আমি আমার প্রজেক্ট নিয়ে আপনাকে নিয়ে থিঙ্ক করতে পারি। হ্যাঁ, তো আশা করি সবার সাথে কন্টিনিউলি কথা হবে বা কন্টিনিউয়াস কথা হবে, বা কাজ নিয়ে কথা হবে। কাজ ছাড়া না হইলে এমনি হাই হ্যালো এগুলো তো হবেই, নক দিয়েন, ইনশাল্লাহ রেসপন্স করব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন স্যারের জন্য। আর যদি আবারও বলছি, প্রবলেম সলভিং এর ক্লাস, যদি কোনো কোশ্চেন থাকে কোর্স নিয়ে বা কোনো সেক্টর নিয়ে কোনো বিষয় নিয়ে করতে পারেন, না হলে আমি ক্লাসটা শেষ করব। ওকে, নেই, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ক্লাস রেকর্ডটা আপলোড করে আপনাদের ইনবক্সে মানে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, জি, আল্লাহ হাফেজ ওকে, থ্যাংক এভরিওয়ান। ইউ, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম আসসালামু ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম।